একটা গাছেও এক পিস আমও রাখেনি। রাতারাতি গজাদা সব আম পেড়ে শহরের পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছে গুলটে মামা। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তবে আমরাও তো টুকটাক ভালোই আম ঝেড়ে খেয়েছি গুলটে মামা। পাঁচু ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। আম আমি খাবই। কিভাবে গুলটে মামা? বাজারে আমের কেজি কত জানো? ওরে কেজি দরের বলদ ভেন্ডি, আমি কি পয়সা দিয়ে কিনে আম খাওয়ার কথা বলছি? তাহলে তোমাকে এখন আম কে এনে দেবে গুলটে মামা? জিনি ভূত? পাঁচু এই ঘটনটা কি ভূতের কথা বলছি রে? জিন জিন ইয়ে মানে জিনি ভূত গো। ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্পটা আছে না, আলাদিন ওর আশ্চর্য প্রদীপটা ঘষতো আর প্রদীপ থেকে বিশাল বড় একটা জিন ভূত বের হতো। তারপর ওই জিন ভূতকে যা আদেশ করতো ভূতটা টাপ সে আদেশ পালন করতো। আমাকে এতদিন বলিসনি কেন আলাদিনের এই আশ্চর্য প্রদীপের কথা? আশ্চর্য! কেন বললে কি করতে তুমি? আলাদিনদার কাছ থেকে এই আমের সিজনে প্রদীপটা চেয়ে নিতুম। হ্যাঁ আমি এখন যাই। ওদিকে পিসিমা কেন জানি না আমাকে কি একটা খুঁজতে বলেছিল, দেখি গিয়ে আবার ওখানে থালা বাটি ঘষে কোনো নতুন ভূত বেরোয় কিনা। এই আমি গেলুম রে। যাক বাবা, ভাঙবে তবু মচকাবে না। সত্যি আলাদিনের মতো গুলটে মামা এক পিসি আছে। আশ্চর্য প্রদীপ! ইস, আমি যদি এমন একটা প্রদীপ পেতুম। ও গুলটে! আরে এই গুলটে, ঘুমিয়ে পড়লি নাকি? না, ওই জিনভু ইয়ে মানে পিসিমা, না গো তোমার কথাই ভাবছিলাম। এটা তোর পিসে মশাইয়ের বাবা ভুবন চরণের প্রদীপ ছিল রে। প্রায় 100 বছর হতে চললো। এতদিন ওই ট্রাঙ্কেই পড়েছিল। ভাবলাম এই প্রদীপ ঘরে রেখে আর কি হবে, এটা ওই সাধন বাবুর কাছে জমা রেখে দেখ যদি কিছু টাকা আনতে পারিস। খাঁটি পেতলের। 2-5 টাকা যা পাস তা দিয়ে তো দিন দুয়েকের বাজারটা হবে। 100 বছরের পুরনো প্রদীপ ঘষতে হবে পিসিমা, ঘষতে হবে। মুখ পোড়া, তোকে এটা ঘষতে দিইনি, বন্ধকি রেখে টাকা আনতে দিয়েছি। কাল সকালে এই কাজটুকু অন্তত করে আমাকে উদ্ধার করো। প্রদীপ, আজকেই ওই ঘসন্ত প্রদীপের কথা শুনলুম। আজকে প্রদীপ নিয়ে পিসিমা চলে এলো। প্রদীপে প্রদীপে মিলে যাচ্ছে। তাহলে কি আমাদের ভাগ্যের প্রদীপও ধপ করে জ্বলিয়া উঠিল? ঘষে একবার টেস্টিং করিতেই হইবে। যেখানেই প্রদীপ পাইবে ভাই, ঘষিয়া ঘষিয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। ইয়াহু! কি হচ্ছে? এসব কি হচ্ছে? তুমি কে? প্রদীপের জিন ভূত। এই আমি কাকা নই, আমি গুলটে মামা। মামা হুকুম গুলটে কাকা। ও, তোমাদের ওই আরব ভাষায় মামাকে আকা বলে বুঝি? ও তা তুমি ওই সেই আলাদিনদার জিন ভূত? আলাদিনের ওই জিন মশাই আমার ঠাকুরদার দাদু ছিল। পূর্বপুরুষ? বাবা, বংশের পর বংশ জিনগিরি করছো। তা তোমার সাইজ এতটুকু কেন? জিনি ভূতটা নাকি বিশাল বড় হয়, ওই পাঁচুরা বলছিল। আমি যখন বড় হব তখন আমিও বিশাল হব। সে একদিকে ঠিকই আছে, বড় সাইজ হলে এই ঘরে কথা বলতে অসুবিধে হতো। তা জিনি ভূত ভাই, এবার কাজ শুরু করো দেখি। একটু কাজ করতে হবে যে বাবা। জিন দেখলেই খালি পকেটে কাজ করাতে ইচ্ছে করে না? মানে আমি না তোর আকা? আগে খাওয়া গেল কাকা। কি খাবার? কতদিন ওই প্রদীপে বন্দি ছিলাম, কিচ্ছু খাবার জোটেনি। আমি এখন খাবো, খাবার চাই
প্রদীপ থেকে উল্টো জিন বেরোলো নাকি? ওই খাবার আনবি নাকি? ঠিক আছে, আনছি বাবা, এক্ষুনি আনছি। এটা কি খাবার গো? পান্তা ভাত, পিসিমা সকালে খেত, খাঁটি বাঙালিয়ান। ভারী ভালো খেতে। যাকে এবার আমি হুকুম করি। ইয়াহু! এই মুহূর্তে আমার জন্য 4-5 পেটি আরবিয়ান ফজলি আম ले आओ। মাত্র এক বাটি পান্তা খাইয়ে আরবিয়ান ফজলি আম ইলে আর কি? হোয়াট? ফজলি আম নিয়ে আসবে নাকি আমি অন্য স্টেপ নেব? আকার সঙ্গে ইল্লেমে ছুটিয়ে দেবো একেবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফজলি কেন, আমি খুজলি আমও এনে দেবো। তবে আমাকে দিয়ে যায় কিছু আর নাও না কেন, পার কাজ 10,000 দিনার দিতে হবে। আমি ফ্রিতে সার্ভিস দিই না। হোয়াট ডিনার? আরবিয়ান টাকা। কিছু জানে না, আবার জিন দেখেছে। কি আমাকে টাকা দিতে হবে? মানে আমাকে? আকাকে টাকা? আকার থেকে তুই টাকা চাইছিস হতভাগা? হ্যাঁ টাকা, টাকা ছাড়া এ বাজারে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, জানা না? তুই দেখছি জিনকুলের ভেরি ব্যাড টাইপের কলঙ্ক। দরকার নেই আমার তোর মতো জিনের। আয় ঢুক, ঢুক কর যাও, अंदर में ঢুক কর যাও। এদিকে দেখবে না দেখবে না দেখবে না, 100 বছর পর প্রদীপ থেকে বের হয়েছি, এত সহজে আমি দেখছি না, বুঝলে কাকা? এই জিন পালালো, পালিয়ে গেল পাঁচু, পাঁচু জিন পালিয়ে গেল। ঘটনা, লজ্জা লাগে না তোর? জিন সম্পর্কে ভুলভাল জানিস? তোদের কথা শুনে আমি যে কেন খামোকা প্রদীপটা ঘষতে গেলাম। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল যে, তা এত রাত্রিরে এদিকে কোথায়? আমি তো দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমরা জিনি ভূত খুঁজছি গো নরদা। কি ভূত? মিনি ভূত? বাপরি বাপ, ভূতেরও আবার বিগ সাইজ মিনি সাইজ বেড়ে গেছে নাকি? জিনি ভূত, মিনি না জিনি, গুলটে মামা ডেকে এনেছে। হ্যাঁ, গুলটে বাবু জিনি ভূত ডেকে এনেছে? রতনে দেখতেছি সত্যি রতন সেনে, হরি বল। নরা! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরদা, তুমি এখন বাড়ি যাও তো, বাড়ি যাও। ঠিক আছে চল, পরে আমি তোকে দেখছি নরা। ঘটন, তোদের বাড়ির এই পেছনটায় কিন্তু থাকতে পারে মনে হচ্ছে। হতচ্ছাড়াটাকে একবার ধরে ফেলি, বলে কিনা কাজ করাতে গেলে টাকা লাগবে। এই যে, কে কে কে? এই যে আমি এই যে আমি ওই দেখ পাঁচু। জিনি ভূত পেয়ারাও খায়? এই তুই নামবে? নামবো না। গুলটে মামা, তোমার ভূত আমার পেয়ারা খাচ্ছে, তুমি দাম দেবে কিন্তু। পাঁচু, এই বিপদে ঘটনটা পেয়ারা বেচতে চাইছে। ঘটন, এখন এসব কথা বলা বন্ধ কর। আয় নামবি? নাম। কি ইডিয়েস্টিক ভূত রে ভাইটু। পাঁচু কিছু একটা কর। ঘটন, গাছের পেয়ারা বাঁচাতে গেলে আগে দড়িয়ে আন। আনছি। এখানে ভালো খেজুর কোথায় পাওয়া যায় রে? দেখ আবার তুই তো গালি করছে। গোবিন্দ গুছাইতের বাড়ি, ওখানে খেজুরের রসে ভেজাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি হয়। ও মা, আমি যাই তাহলে। ইস, দিলি তো কেস চৌপাট করে। উল্টে মামা, এক্ষুনি ঝোলা গোবিন্দের গোডাউনে চলো। এই যে দড়ি। পাখি হাওয়া, ওরে চল চল তাড়াতাড়ি। কি মিষ্টি! আরো খাই, আরো খাই, 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 আরো খাই, খাও।
খাচ্ছে। জীবনে খেয়েছে নাকি কখনো? একি ওই দেখ ও ওইভাবে ঘুরছে কেন? ঝোলা গোবিন্দের ভেজাল গুড় খেয়ে ভূতের মাথা ঘুরে গেছে। এই সুযোগ ছোড় দড়ি। তোর এত বড় সাহস, ঘতনদের গাছের পেয়ারা চুরি করিস? বললাম তো 100 বছর আমি কিছুই খাইনি। তাই বলে তুই আমাকে এরকম তুই তুকারি করে মান সম্মান ডোবাবি? হুকুম আকা। আবার চালাকি করছে। আমি হুকুম করি আর তুমি দড়ি খুলে পালাও। তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো? এবার বুঝবে মজা। একি এই কে কে আপনি? হু 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 আপনি? আচ্ছা গুলটে মামা, তোমার বয়স কত গো? হোয়াট? শেষ পর্যন্ত তোরা আমার বয়সে হাত দিলি? এত বড় সাহস তোদের? লিডারের বয়স নিয়ে সন্দেহ? যা, এই বাবা, আমরা সন্দেহ করলাম কোথায়? বয়স জিজ্ঞাসা করে কি অন্যায় নাকি? হ্যাঁ তো এই বয়সেও তোমাকে যা হ্যান্ডসাম দেখায় না। বলছিস? আসলে কি জানিস, মনটাকে সবসময় না কুচমুচে রাখতে হয়। পিসিমা বলে আমার বয়স মেরে কেটে 20-25 হবে। আমার বাবা যে বলে তুমি নাকি আমার বাবাদের সঙ্গেও আড্ডা দিয়েছো। ওরে গলদপুরের প্রাপ্তবয়স্ক বলদ, তোর বাবা যদি বাল্য বিবাহ করে তাহলে সেটা কি আমার দোষ? গোলটে মামা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেন্ডি গুরুজনদের বয়স দিয়ে বেশি কালচার করতে নেই। ঠিক বলেছিস পাঁচু। পিতা পুত্রের বয়সের অঙ্ক কষতে গিয়ে তো প্রত্যেকবার পুত্রের বয়স পিতার থেকে ডবল বের করতে, সেটা মনে নেই? গোবর পোড়া বলদ ভেন্ডি, কোন সাহসে তুই তোর বাবার বয়সের সঙ্গে আমার বয়স কানেক্টিং করছিস? ভুল হয়ে গেছে গুলটে মামা। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। বলে ভাল সর্বনাশী হতো। নোরাদার শরীরের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? নোরাদা কাল রাত থেকে ভুলভাল বকছে। নোরাদার বউকেও নাকি 2-3 বার মা বলে ডেকেছে। হোয়াট? নরার বয়স কত রে? কত আর হবে? ওর বউয়ের থেকে তো বয়স বড় হবে। মানে সে তো মনে হয় হবেই। তাই বলে মা বলে ডাকলো কেন? চলো না নরদাকে একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের কর্তব্য। চল চল। নরা আবার ওর চাকে চাটনি বলছে না তো? চলো না, যাচ্ছি তো। হঠাৎ রাতের বেলা উনি তো উঠে বসলেন। উঠে বসেই আমাকে বললেন, নরা, ও গিন্নি, আমারে যে কে ডাকতেছে? গিন্নি গো, কি গো এই রাতে তোমার কি হলো গো? ওই দেখো গো গিন্নি, ওই নন্দ ভন্ড গুলটে বাবু আমারে ডাকতেছে গো। এ কি গো এই রাতে তুমি কোথায় যাচ্ছ? আমারই গুলটে বাবু ডাকতেছে। আরে কেউ তোমাকে ডাকছে না গো। এ কি গো? ও ও ও গো, ও গো, এ কি তোমার কি হলো? হ্যাঁ গো, কি হলো গো ডাকছে নাকি? আমারই যেতে দাও গিন্নি, গুলটে বাবু মনে হয় চা খাবে। তুমি ভুল শুনছো, ভুল শুনছো। ওই শোনো গো গিন্নি। তারপর কোন রকমে জোর করে এইখানে এনে শুয়াই। সকাল হলে পরে বলাই ডাক্তারকে খবর দি। বলাই ডাক্তার কি বললো? বললো পেট গরম থেকে অনেক সময় মানুষ এমন ভুলভাল শোনে। তা বলে গুলটে মামার ডাক শুনবে ওই রাতের বেলা? মানে কাল রাতে আমি তো অন্য একটা স্বপ্ন দেখছিলাম। ডাক্তারবাবু বললেন বায়ু মাথায় উঠলে অনেক সময় ভালোবাসার মানুষের ডাক শোনে। নরা, তুই আমাকে এত ভালোবাসিস? আগে বুঝিনি তো। ধারে চা খাই বলে তো। এ কি? কে কে আপুনেরা আমার ঘরে? মা গো। এই মেরেছে। ওই দেখো আবার। নরদা, আমরা এসেছি। এই যে গুলটে মামাও আছে। নরা ওঠ, তাকা দেখ, এই যে আমি। এ কি, তুই আমাদের নকুল বাবু না? রাজা গোকুল চন্দ্রের রাজসভায় তবলা বাজাতিস, তুই চা খেতি শেষ পর্যন্ত বাড়িতে চলে এসেছিস। হরি বল। বায়ু দেখছে মাথায় এখন বেশ জোরেই বইছে। অন্য জায়গা দিয়ে বের হবার কোনো পূর্বাভাস কি বলাই ডাক্তার দিয়েছে? সে তো কিছুই বলতে পারছি না ঠিক করে। কি যে বিপদ হলো আমার।
এখন আমার যে কি হবে? জলজান্ত মানুষটা এক রাতে আপনার ডাক শুনে কেমন হয়ে গেল? মানে আমরা চলি তাহলে বৌদি, বুঝেছেন? পেটে পেটে নড়া যে এত বায়ু জমিয়েছে সেটা তো আগে বুঝতে পারিনি। আসি আমরা, প্রয়োজন হলে বলবেন। চিন্তা করবেন না। ওসব বায়ু টায়ু কিছু না রে, নরাকে তোর গলা নকল করে নিশিতে ডেকেছে রে। নিশির ডাক, এটা নিশির ডাক। হ্যাঁ, কিসের ডাক? নিশির ডাক। শিশি শুনেছি পিসিমা, নিশি তো শুনিনি। সেটা আবার কি বস্তু? বুঝতু কি রে হতচ্ছাড়া? এ হলো তেনাদের ডাক। আগে গ্রামগঞ্জে রাতের বেলায় তেনারা আসতেন আর পরিচিত মানুষের গলা নকল করে ডাকতেন। তারপর সেই ডাক শুনে যে ঘরের বাইরে বেরুতো তার আর রক্ষে থাকতো না। হোয়াট? তেনাদের ডাক? মানে ভূতের ডাক? ভূত ভালোবাসার মানুষের গলা নকল করে ডাকে? হ্যাঁ রে উজবুক, খবরদার নোরার বাড়ির দিকে আর পাও মারাবি না। তাই তো ওই বলাই ডাক্তারের ওষুধে কিচ্ছু কাজ হচ্ছে না নোরার। পিসিমা, তার মানে আমাদের এই গলতপুরে নিশি ঢুকে গেছে? মনে তো হচ্ছে তাই। তাড়াতাড়ি শুয়ে পড় দেখি। পিসিমা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি আবার ডাক ছাড়বে না তো? হতচ্ছাড়া! বলাই ডাক্তারও নাকি বলেছে বায়ু মাথায় চললে মানুষ নাকি ভালোবাসার মানুষের ডাক শোনে। এদিকে পিসিমাও তাই বলল। তাহলে নড়া কার ডাক শুনলো? বায়ুর ডাক না নিশির? নিশির নাকি বায়ুর? আমার গুলু সোনা, এই কে 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 কে? আমার গুলু, কোথায় তুমি? বেরিয়ে এসো। পটেশ্বরী আমাকে ডাকছে, পটেশ্বরী আমাকে ডাকছে। এই না, আমি যাও না। পটেশ্বরী নিশি হয়ে গেছে নিঘাত। গুলটে, বেরিয়ে আসবি নাকি আমি ঘরে ঢুকবো? না, নিশি, নিশি পটু, তুমি ঘরে ঢুকবে না। আমি যাচ্ছি পটু, আমি যাচ্ছি। এই তো আমার গুলু এসেছে, আমার গুলু 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 সোনা। আমার সাথে এসো, এসো গুলটে। তুমি আমাকে এত ভালোবাসতে জানতাম না তো। এই তো আমি এসেছি পটু, আবার কোথায় যেতে হবে? নিশির পেছন পেছন আসতে হয়। এসো, এসো। এই তো আমি আসছি পটু। ওরে বাপরে বাপরে বাপ, আমি কোথায় পটু? তুমি কাল রাতে কি খেয়েছিলে গুলটা মামা? কেন? তোমারও বায়ু মাথায় উঠে গেছে। ঘটনা। ঘটন, বাজে কথা রাখতা। তুমি এসব নিয়ে আর বেশি চিন্তা করো না গুলটে বাবা। হ্যাঁ, ওসব নিশি টিশি বলে কিছুই হয় না। রাইট। আচ্ছা, বায়ুর দোষ তো গলতপুরের সকলেরই আছে, তাই না রে পাচু? হ্যাঁ, আচ্ছা ভাই, কি তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে বাবা? শোন রে গলতপুরের বায়ু মাথায় ওঠা বলদগণ, শোন আমার প্ল্যানটা শোন। কাছে হয়। হ্যাঁ রে, জয় গুরু। আজ রাত থেকে কাজে লেগে পড়তে হবে আমাদের, বুঝেছিস? হয়ে গেল। না গুলটে মামা, ঝোলা গোবিন্দর বাড়ির সামনে চলে এসেছি। গোবিন্দ, গোবিন্দ, এই ঝোলা গোবিন্দ, 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 এই ঝোলা গোবিন্দ।
মানে কথা কে ডাকে এত রাতে? আমি নিশি, এটা আমি নিশির ডাক ছাড়ছি, বুঝতে পারছিস না ঝোলা গোবিন্দ? ওরে বাবারে, মানে কথা নিশি। ছ, এখানকার কাজ হয়ে গেছে। গোবিন্দ, তুই বের হলি না তো? আজকে আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। একবার বের হলেই তোরে ঘরে মটকাবো। মানে কথা রাম 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 রাম। হরিপদ দা, হরিপদ জেঠু, চুপ কর। নিমাই দা, গজদা, এই যে গজেন্দ্র চাকলাদা, আমি নিশি রে গজা। ওরে বাবা নিশি! চলো খুলতে বাবা, এতেই হবে। নটু বাবু, নটু বাবু, এই যে নটু বাবু। হেড স্যারকে কিন্তু বার করতেই হবে। এই হচ্ছে নটু বাবু। নটু বাবু! নটু 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 নটু! কি ঘুমাই রে বাবা? নটু, কলিং বেল বাজাবো? এই কেন নিশি কি কলিং বেল বাজিয়ে ডাকে নাকি? উঠছে না তো। ওই দেখ, কে রে? আমরা মানে নিশি নিশি। সামনে আয় দেখি। পালা উল্টে বাবা, হালা খা। এখন সময় নেই। আরে অন্য বাড়িতে ডাক ছাড়তে হবে, তাই আজকে গেলাম। জোরে বাচ্চা বেঁচে গেলি নটু। কি সব হচ্ছে কে জানে। হেড স্যার বাদে মোটামুটি সবাই ভয় খেয়েছে গুলটে মামা। পাড়ার মোড়ে মোড়ে জটলা করে আলোচনা হচ্ছে। নিষেধ হবে। দিস ইজ গুলটে ঘোষ প্ল্যান। দেখতে যা আরো কি কি হতা হ্যায়। সাবধানে গুলটে মামা, ধরা পড়লে একটা মারো মাটিতে পড়বে না কিন্তু। जो ভড়কে গিয়া ও মরকে গিয়া। চলে আয়, এখন শুরু হবে গুলটে কা আসলি খেল। কপালে অনেক বড় দুঃখ আছে বলে মনে হচ্ছে রে। জয় নিশিডম্বার জয়, লঙ্কা টঙ্কা টঙ্কা বম্বা বম্বা দম্বা ডম্বা। জয় নিশিডম্বার জয়। কি? আপনি কে বাবা? মা জগৎ বিখ্যাত নিশিচারী, ভয়ঙ্কর জটিল শ্রীযুক্ত নিশি তারিণী সাধু। এই বাড়িতে নিশি ঢুকেছে। নিশি, ও বাবা, এসব কি বলছেন? নিশির কয়াল ডরাল ভয়াল কোপে পড়েছে তোর সামনে। নরা নরা নরা, নিজের বউকে মা বলছে। ও মা গো! আপনি বলুন কি করতে হবে প্রভু? নিয়ে আয় ওকে আমার সামনে। হয়ে গেল। এখনই নিয়ে আসছি। চালিয়ে যাও গুরু। ওই দেখ, আমি তো দুদিন ধরে কিছু খাচ্ছি নে, তাও যে বায়ু মাথার থেকে নামতেছে না গো। এ আমার কি হলো গো? এবার নামবে, সব নামবে। খুব জটিল নিশিতে ধরেছে তোকে। হিড়িম্বা সিড়িম্বা পিড়িম্বা ফুস, বিড়িম্বা ফুস। ও যে বাবা গো, নিশিডম্বা নামডম্বা নিশিডম্বা নামডম্বা নাম নাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। নিশিডম্বা সিডম্বা সিডম্বা সিডম্বা। ওরে বাবা রে। ওরে বাবা। যা, যা 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 যা। ওই যে নিশি চলে গেল। ওই দেখ তোরা, নিশি চলে যাচ্ছে। যা, জয় নিশিডম্বার জয়, জয় নিশিডম্বার জয়। উনি কি এখন ভালো হয়ে গেলেন প্রভু? আমি তোরে ছাড়বো না নিশি। ওরে বাবা, হ্যাঁ,
ওই নিশি এখন ভাঙা মন্দিরের পেছনের বাঁশবাগানে চলে গেছে। ওখানে আজ রাতে মাটির থলায় ভাত, ডাল, কাতলা মাছ ভাজা, পারলে অল্প পায়েস আর গোটা 10 লুচি সহকারে নিশি ভোগ দিয়ে আসবি। নিশি যদি এই ভোগ খেয়ে সন্তুষ্ট হয় তাহলে আর আসবে না। জয় গুরু। ঠিক আছে প্রভু। আর শোন, এই পাড়ার সবাইকে বলে দিয়ে আয়, সবাই যেন নিশি ভোগ ওই বাঁশ বাগানে আজ রাতে রেখে আসে, নয়তো এই পাড়া ছেড়ে নিশি কিছুতেই বেরোবে না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো প্রভু। মনে থাকে যেন। জয় নিশিডম্বার জয়। ঝাঁটার বাড়ি খেয়ে আমার সব বায়ু মনে হয় বেড়ে গেছে। হরি বল। গুলটে মামা ডম্বার জয়। এবার আমরা পেট পুরে নিশি ভোগ খাবো। ভোগ পেটে না পড়ে পিঠে পড়ে কিনা দেখ। চুপ কর, গলদপুরের ক্যালটা বুলাস বলদ পাঁচু। গলদপুরের লোকজন যা ভয় খেয়েছে, এখন শুধু নিশি ভোগ খেতে যা, বুঝেছিস? হ্যাঁ, তারপর এতক্ষণে নড়াদার বউ পাড়ার সবাইকে হয়তো বলতে শুরু করে দিয়েছে যে নিশি উড়ে বাঁশবাগানে গিয়ে বসেছে। তোরাও প্রচার শুরু করে দে। নিশির ভোগ দিয়ে নিশিকে তুষ্ট না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আবার রাতের বেলা নিশি বেরিয়ে পড়ে যাকে তাকে ডাকতে শুরু করে দেবে। জয় গুরু। ঝোলা গোবিন্দকে বলবে 2-5টা ঝোলা গুড়ের হাড়িও যেন পাঠায়। আর বাকিদের ভোগের সঙ্গে 1 বোতল করে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো গুলটে মামা। বল, সবই তো নিশি ডম্বাই খাবে। এসব কি হচ্ছে বলেন দেখি বলাই ডাক্তার। আমারেও রাত্রিরে এসে নাম ধরে নটু 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 বলে ডাক সেরেছে। এত বড় সাহস! নড়ার তো বায়ুর প্রকোপ। গলদপুরে সবারই কি একসঙ্গে বায়ুর প্রকোপ বেড়েছে? এত বায়ু গলদপুরে ঢুকলো কেমন করে? ওইসব নিশি ফিসি আমি বিশ্বাস করি না। আমিও না। স্কুলের ছেলেপিলেগুলো পর্যন্ত হাফ ছুটি চাইছে, বলে কিনা তাড়াতাড়ি বাড়ি যাব, স্কুলে নিশি ঢুকে পড়তে পারে। ওই নিশি নাকি আবার আমাদের গুলটের গলা নকল করে ডাকে। গোবিন্দ বাবুও তো তাই বলল। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। ওই ভোগ খেয়ে যদি নিশির ডাক বন্ধ হয়ে যায়, তবে যে আমার ওষুধে আর কেউ বিশ্বাস করবে না। তাই তো বলছি, কিছু একটা করুন। নিশি ভোগ দিতে হবে, তাই না? কাঁচ কলা দেব। শুনুন নটু বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? শোনেন। জব্বর বুদ্ধি বের করেছেন মশাই। এবার আমিও দেখব নিশি বায়ু ছাড়ে কিনা। তোর নিশির ডাক এবার কেমন বের হবে বুঝবি। এটা কোত্থেকে জোগাড় করলে গো গুলটে মামা? পিসিমার বাটনা বাটার শিলটায় সিঁদুর মাখিয়েছিলে। জয় নিশি ডাম্বার জয়। চল, লোকজনের নিশি ভোগ আনবার সময় হয়ে গেল, কিন্তু মন্দিরের পেছনে চল। ওই দেখো, নরাদার বউ আসছে। পেছনে নিমাই দাও। জয় নিশিডম্বা, তুমি শান্ত হও। এই যে নিশি বাবা, ভোগ খেয়ে চলে যাও দেখি। পুরো পাড়ার তরফ থেকে আমি তোমাকে এই ভোগ উৎসর্গ করলাম। ভোগ খেয়ে মানে মানে বিদায় হও দেখি। নিশি গো, নড়ার ঘাড়ে আছে পুনা গো। গলদপুরের সবাই মিলে এই একখানা মাত্র নিশি ভোগ দিল। নরদার বউ কিন্তু ভালো ভোগ দিয়েছে। খবরদার পাচু, শুরুতেই লস খেয়েছি, তোরা আর খাস না। ওই দেখো গুলটে মামা, হেডসেট। ইয়াহু! লুকিয়ে পড়, লুকিয়ে পড়। নিষেডাম্বা, নিষেডাম্বা। এবার লবডঙ্কা বাজাবো। চলে আয় রে। জয় নিষেডাম্বা। কল কল, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খোল। কোল্ড ড্রিঙ্কস দিয়েছি রে।
হেড স্যার দেখছি জোর ভয় খেয়েছে। কেসটা গন্ডগোল লাগছে কিন্তু। এই খবরদার, তোরা আর খাবি না। তোরা ওই থালা থেকে খা, এই সব আমার। ওরে বাবা রে, বায়ু বায়ু বায়ু। ও তো ছাড়া কি খেয়েছে রে? হ্যাঁ, ঘরেতে ঢোকাই যাচ্ছে না গন্ধে। ভাগ্যিস আমরা হেড স্যারের নিশিভোগ খাইনি বেশি। এই চল তো দেখি, চল। ইয়ে, কি গন্ধ! ওরে তোরা আমাকে বাঁচা রে, শুধু বায়ু বেরোচ্ছে রে। বলাই ডাক্তারকে খবর দে। উল্টে বাবা, খবর পেলাম এ সবই ওই হেড স্যার আর বলাই ডাক্তারের চালাকি। ওরা নিশি ভোগে বায়ু চূর্ণ গুলি মিশিয়ে দিয়েছে। এবার যদি তুমি বলাই ডাক্তারের কাছে যাও তাহলে ধরা খেয়ে যাবে। ওরে বাবা রে, এই বায়ু বন্ধ না হলে যে আর ঘর থেকে বের হতে পারবো না রে। তোরা একটা কিছু কর রে। তো ছড়া, আমার বাটনা বাটার শিলটা কোথায় নিয়ে গেলি? হ্যাঁ, কমুক তোর বায়ু রোগ, তারপর দেখবি তোকে ঝাঁটার বাড়ি মেরে কেমন সোজা করি। ও বাবা গো, আর আবার কত সারা, এই শিল তোর মাথায় ভাঙবো। ওই তো আমার শিলটা। মামলা করব, মানে কথা মামলা করব আমি। তোর নিশির ডাক এবার কেমন হবে বুঝবি। আমরা বালাই গুলটে বাবা। ওরে বাবা রে, আমাকে নিশিতেই ধরেছে রে। এবার তোকে কে বাঁচাবে রে হতচ্ছাড়া? নিশিরম্বা, কি পেটে ব্যথা গো। আমি আর নিশির ডাক ছাড়বো না গো পিসিমা। তাহলে তুই কার ডাক ছাড়বি? হ্যাঁ, ওরে বাবা। ও বলতো, আমাদের এই গলতপুরে কোন রাস্তা দিয়ে সবচেয়ে বেশি লোকজন হাঁটাচলা করে? আমার তো মনে হয় স্টেশনের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, পাঁচু ঠিক বলেছে। কেন? ভাবছি ওই স্টেশনের রাস্তাটার নাম রাখবো গুলটে গুহ সড়কি। হ্যাঁ রে, উল্টে গুহ সড়কি, ওটা মনে হয় সরণি হবে। সরণি মানে রাস্তা। মানে সেটা কি আমি জানি না, একটু স্টাইল করে নামটা রাখলাম রে। গলতপুরের খোঁচা দেওয়া বলদ পাঁচু। দারুণ হবে। ইংরেজিতে হবে জি জি রোড। গুলটে গুহ রোড। রাইট, ইংরেজি নামটাই ভালো। উফ, একটা বেশ ব্যাপার হবে বল। সবাই বলবে এই আমি জিজি রোড দিয়ে স্টেশনে যাচ্ছি রে। ঠিকানাতেও সবাই লিখবে এত বাই এতর এত জিজি রোড গলদপুর। গোলটে মামাকে জয়। দাঁড়ো 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 দাঁড়ো, তোমার নামে রাস্তা তুমি ঠিক করবে? কে রে ভেন্ডি, আমি ছাড়া এই গলদপুরে আর কে ঠিক করবে রে সন্দেহবাতিক বলদ পাঁচু? এই যে গুলটে মামা, তুমি না ঘ্যাচ কলা করতে পারো, শুধু শুধু বড় বড় ডায়লগ দাও। হোয়াট হোয়াট ঘ্যাচ কলা? ঢিলা, তুই জানিস না তুই একজন মহাপুরুষের সাথে কথা বলছিস। তুমি একটা ভীতু পুরুষ। ঢিলা পাঁচু, আমার সারা শরীর কাঁপছে কিন্তু। তোরা তোদের লিডারের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছিস, শেষ পর্যন্ত এই ঢিলা আমাকে ঘ্যাচ কলা বললো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত উল্টে মামা। এই কি ব্যাপারে ঢিলা, তুই এমন সব কথা বলছিস কেন রে? কি হয়েছে? আগে আমাদের গরমের ছুটি 1 মাস ছিল, তারপর সেটা কমে হলো 20 দিন। এখন শুনলাম হেড স্যার নাকি গরমের ছুটি মাত্র 10 দিন করে দেবে। কেন? কেন কেন? হেড স্যারের মতে এখন নাকি সারা বছরই গরম পড়ে, তাই আলাদা করে আর গরমের ছুটি দরকার নেই। হোয়াট? গরমের ছুটি বন্ধ করবার হেড স্যারকে? গরমের ছুটির আনন্দ উপভোগ করা তো ছাত্রছাত্রীদের জন্মাহত অধিকার। ওটা জন্মগত অধিকার হবে গুলটে মামা। মানে উত্তেজনায় গতটা হত হয়ে গেছে, বুঝতে পারছিস না? এই ব্যাপারে কিছু যদি একটা করতে পারো তাহলে আমি তোমাদের ক্লাবের মেম্বার হয়ে যাব। ক্লাব কই? ঘটনা সাধে কি বলি, তুই গলতপুরের সবচেয়ে বড় ফুটকাটা বলদ। চুপ কর।
ঢিলাদের এই বিপদে ওদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তোরা কি বলিস? ঠিক ঠিক। আলবাত ঠিক। ঠিক আছে ঢিলা, ব্যাপারটা যখন আমার গানে তুলেছিস তখন আমি তোকে ডবল কথা দিয়ে বলছি যে গরমের ছুটি এবার থেকে 6 মাস করে দেব। ঠিক আছে, আমিও দেখবো তুমি কত বড় লিডার হয়েছো। ঢিলাও আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। তোমাকে এত বড় চ্যালেঞ্জ নিতে কে বলেছে? 6 মাস গরমের ছুটি? এটা কি সম্ভব? হোয়াট সম্ভব না? হেড স্যারের মতে সারা বছরই যদি গরমকাল থাকে তার মধ্যে মাত্র 6 মাস গরমের ছুটি থাকতে পারে না। বছরে কটা মাস থাকে বলো তো? এখন 12 মাসে 1 বছর ধরে চলে হেড স্যার, দরকার হলে 28 মাসে 1 বছর করে দেব। জয় গুরু। হয়ে গেল। শোন, এই আমি তোদের বলে দিলাম, বিকেলের মধ্যে যদি আমি এর বিহিত একটা না করতে পারি তবে আমার রাস্তার নাম জি রোড রাখবো না। সেটাই ভালো। ঘটনা বাড়ি যা তোরা, বিকেলে গাছতলা থেকে বসবো। কি জানি মাথা থেকে আবার কি প্ল্যানিং বের হয়। এই চল চল। আচ্ছা পিসিমা, 12 মাসে 1 বছর কে ঠিক করেছে বলো তো? সে আমি কি জানি রে হতচ্ছাড়া। বাংলা মতেও কি তাই? কেন রে, বাংলা মতে বছর কি আলাদা হবে? মুখ্য কোথাকার। না মানে বলছিলাম, পঞ্জিকা যারা লেখে তাদের বলে 28 মাসে 1 বছর করা যায় না। বাজে কথা কম বল। রান্না হয়ে গেছে, চানটা করে খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার ওই পঞ্জিকাটা যে লিখেছে তাকে তুমি কি চেনো পিসিমা? মুখ পোড়া, তুই গেলি নাকি? এই তো যাচ্ছি। আচ্ছা গুলটে মামা, স্কুলে সব ছাত্ররা যদি সোয়েটার পরে স্কুলে যায় তাতে লাভ? গরমে সোয়েটার পরলে হেভি গরম লাগবে, সবাই দর করে ঘামবে, আর হেড স্যার ছুটি দিয়ে দেবে। কে রে পাঁচু? ওরে গলদপুরের ফুলিং বলদ ঘোতন, সোয়েটার গায়ে পড়লেই হেড স্যার ভাববে শীতকাল, তখন ওই 10 দিনের গরমের ছুটিটাও ক্যান্সেলিং করে দেবে। ঠিক ঠিক। শোনো গুলটে মামা, 12 মাস কড়া গরম একমাত্র সূর্যি মামাই করতে পারবে। রাইট, ভেন্ডি একদম ঠিক বলেছে গুলটে মামা। ওই সূর্য যদি আমাদের গলতপুরের উপর সারা বছর ডাইরেক্ট কড়া আলো ফেলতো না, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। বলছিস তার মানে যত দোষ ওই সূর্য ঘোষ? উনি ঠিকঠাক কড়া আলো ফেলতে পারছেন না? ঠিক বলেছিস পাঁচু, একদম ঠিক। কি দেখলে তুমি? গরম পড়বে কেমন করে? ওই দেখ সূর্যটা কেমন সেলাইটিং বেঁকে সেট হয়ে আছে গলতপুরের আকাশে, সব আলো তো ওই আটাপাড়ার দিকে চলে যাচ্ছে। রে, তার উপর আবার একটা মেঘও দেখছি ওই সূর্যটাকে গার্ড করে রেখেছে, ঠিক মতো আলো আসতেই পারছে না। জয় গুরু। বুঝলাম। কি বুঝলে তুমি গুলটে মামা? সূর্যটাকে গলতপুরের আকাশে ঠিক মতো সেটিং করতে হবে, বুঝেছিস? আর সামনের মেঘগুলোকেও খোঁচা মেরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ রে। কিভাবে গুলটে মামা? সূর্য তো সেই কত উঁচুতে আকাশে। মহাপুরুষ হতে গেলে এমন মহা কাজই করতে হবে রে। তুমি আকাশে উঠে সূর্য সেট করবে? দরকার হলে তাই করব। কিভাবে? কিভাবে? অনেক উঁচু একটা মনুমেন্ট বানাবো, একদম আকাশ পর্যন্ত। তুমি মনুমেন্ট বানাবে? ইয়েস। কি দিয়ে? বাঁশ দিয়ে। জয় গুরু। চলে আয়। কোথায়? আরাধন ডেকোরেটার্স। এটা তুমি কি বলছো হে গুলটে? বাঁশের মনুমেন্ট? আগে হ্যাঁ হারাধনদা, আপনি কি ভেবেছেন বাঁশ দিয়ে শুধু প্যান্ডেলই বাঁধা যায়? আমি তো কোনোদিনই মনুমেন্ট বাঁধিনি বাবা। এবার বাঁধবেন। ইতিহাস বইতেও তো হারাধন ডেকোরেটার্সের নাম উঠে যাবে, তখন দেখবেন কত দেশ থেকে মনুমেন্ট বাঁধার অর্ডার পাবেন আপনি। হ্যাঁ, সবাই বলবে গলতপুরের মনুমেন্ট তৈরি করলো হারাধন ডেকোরেটার্স।
হারাধন ডেকোরেটরস আবার কে? সরকার থেকে পুরস্কার ঘোষণা হয়ে যেতে পারে। আপনার বিজনেসের কি অ্যাডভার্টাইজিং হবে আপনি একবার ভেবে দেখুন। দোকানের নাম চেঞ্জিং করে বড় বড় করে লিখবেন হারাধন মনুমেন্ট ডেকোরেটরস। ও হারাধনদা, কিছু বলুন। মানে বলছিলুম কত ফুট উচ্চতা হবে মনুমেন্টের? অনেক 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 ফুট, একদম ওই আকাশ ছবে ওই মনুমেন্ট। ফুটের উপর ফুট, তার উপর ফুট, ফুট 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 শেষই হবে না হারাধনদা। অত বাঁশ কি আমার আছে? দূর, বাঁশের আবার অভাব আছে নাকি? দরকার হলে জঙ্গলের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে আনবেন, আশেপাশে সব ডেকোরেটরসের বাঁশ আপনি ভাড়া নেবেন। তা কতদিনের জন্য মনুমেন্টটা থাকবে? মানে ভালো হলে রেখে দেবো চিরদিন। পাড়ার ছেলেরা মনুমেন্টে উঠে ঘড়ি ওড়াবে। ওরে বাবা, বাঁশের ভাড়া কে দেবে? আরে টিকিট করে দেবো তো। 5 তলা পর্যন্ত 20 টাকা, তারপর 40 টাকা, আর মনুমেন্টের সামনে দাঁড়িয়ে ফটো তুললেই 1000 টাকা। বাবা বাবা, বেশ ভালো বলেছ তো। মনুমেন্টটা কোথায় হবে বাবা? কোথায় করা যায় বলতো পাঁচু? স্কুল মাঠে? মানে আগে দেখি মনুমেন্টটা কোথায় বসালে ওই সূর্য পর্যন্ত পৌঁছানো শর্টকাট হয়ে যাবে। দেখি রে, এখানেও তো দেখছি সূর্য দেখা যাচ্ছে, এখানে বসিয়ে দেবো নাকি? একেবারে আমার দোকানের সামনে? সে আমি জায়গাটা পরে বলছি। আপনি আরো 10-12 হাজার বাঁশ জোগাড় করুন, বুঝেছেন? এই চল রে ভাইটুগন, জায়গাটা পছন্দ করে আসি। ওরে বাবা, 10-12 হাজার বাঁশ লাগবে। আমার তো মেরে কেটে সতীনের কাছে। এত বাঁশ এখন আমি কোথায় পাবো? এত বড় একটা অর্ডার তো হাতছাড়া করা যায় না। দেখি গুলটে মামা, তুমি সত্যি সত্যি মনুমেন্ট বানাবে? কেন, তোর এখনো সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহবাতিক বলদ পাঁচু। সূর্যটাকে এই গলদপুরের ওপর ডাইরেক্ট সেটিং করতে হবে, বুঝেছিস? কোন জায়গাটায় বানাবে মনুমেন্টটা গুলটে মামা? সব জায়গা থেকেই তো সূর্যটাকে একই দূরে লাগছে। ভাবছি পাঁচুদের ছাদেই বানাবো, বাস কম লাগবে। হ্যাঁ রে, তবে দেখি আরেকটু ভেবে। নড়ার দোকানের পেছনে বানালে চা বিক্রি যদি বাড়ে। ভাবতে হবে রে, ভাবতে হবে। আজ রাতটা তোরা আমায় একটু ভাবতে দে, বুঝেছিস? কি জানি, ভেবে আবার মাথা থেকে কি বের হয়। মনুমেন্টের উপরে উঠে সূর্যি মামাকে সেট করে দিলেই গলতপুরে এমন গরম পড়বে না, হেডসার বাছাধন টেকটি পাবে তখন। কিন্তু এত উঁচুতে মনুমেন্টের উপরে উঠতে মাঝপথে যদি কোনো এরোপ্লেন চলে আসে। ঠিক আছে, একটা লাল কাপড় নিয়ে উঠতে হবে, সঙ্গে জলের বোতলও রাখতে হবে। কত উপরে উঠতে হবে, কত উপরে, কত উপরে, কত। গুলটে মামা সাবধান! এই, আমার চটিটার খেয়াল রাখিস। গোলটে মামা কি? জয়! ওরে বাবারে, আকাশ এখনো তো অনেক দূর। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে নাকি? সূর্য ডুবে গেলে তো আবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কর কর, এখন যত পারিস করে নে। এখন তোদের এলাকায় ঢুকছি, তাই কিছু বলছি না। এই স্টপিং, স্টপিং, সামনে মনুমেন্ট। अरे थोड़ा साइड काट करके जाइए भाई, साइड काट करके। যাক, প্লেনটা জোর বাঁচা বেঁচে গেল।
যত উপরে উঠছে ততই যে সূর্যটা উপরে চলে যাচ্ছে। ও বাবা গো, ও মা গো, কি গরম লাগছে রে বাবা। উফ, উপরে দেখছি খুব গরমকাল থাকে, নিচে গরমগুলো নামছে না কেন? হেড স্যারকে বলতে হবে। উরি বাবা, এখানে যে আরো গরম। ওরে বাবা রে, ওরে বাবা, আর উপরে উঠতে পারছি না, আর উপরে উঠতে পারছি না। ওরে বাবা, গেলুম রে, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবা রে, ওরে বাবা, ভাগো, কোমরটা বুঝি গেল রে। ওরে বাবা, আমি আর মনুমেন্টে উঠবো না রে, গরমে ঝলসে যাব রে। উরি বাগো। কি হয়েছে রে গুজবুক, আবার পড়েছিস? মনুমেন্টে উঠছিলাম পিসিমা। কত ছাড়া। তাহলে মনুমেন্ট ক্যান্সেল? হ্যাঁ, যে কোনো সময় এরোপ্লেন এসে ধাক্কা মারতে পারে। অত উঁচুতে সবসময় লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে কে? ঠিক ঠিক, তাহলে এখন কি করবে? সূর্যের তাপটাকে আমাদের অন্যভাবে বাড়াতে হবে। কিভাবে গুলটে মামা? সেটাই তো ভাবছি রে। ভূগোল স্যারকে বলে দেখবে একবার, উনি তো সূর্য টুর্য নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, আমাদের পড়াতেন পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। সূর্যের চারিদিকে মনে হয় পৃথিবী ঘোরে। কোনটা ঠিক গো গুলটা মামা? এক মাস সূর্য ঘোরে, এক মাস পৃথিবী। যার যখন সময় হয় সে তখন ঠিক ঘুরে যায়। ঘুরতে ওদের তো কোনো রকম ব্যাটারি লাগে না। ঠিক ঠিক। তাহলে চলো ভূগোল স্যারের কাছে এক্ষুনি যাই। বলছিস? ঠিক আছে, চল তাহলে। গুলটে মামা। এই যে গন্ধ স্যার, এই যে মানে নন্দবাবু স্যার। কে? ও তোরা, তা তোদের আবার কি চাই এখানে? থাকি স্যার, আপনি পারবেন আমাদের সমস্যার সমাধান করতে। আপনি একজন মহান ভূগোল বিজ্ঞানী স্যার। তাই বুঝি? তা কি সমস্যা তোদের? আমরা এই গলদপুরে সূর্যের তাপ বাড়াতে চাই, যাতে খুব গরম পড়ে এখানে স্যার। সারা বছর গরমকাল থাকে যেন এখানে। কেন? আগে স্যার, গরমের ছুটি ইয়ে না, মানে ভাবছি আইসক্রিমের ব্যবসা করব স্যার। তাই বুঝি? তাহলে তো আমাদের এই গলদপুরে রাজস্থানের মতো মরুভূমি থাকলে ভালো হতো। ঠিক বলেছেন স্যার, মরুভূমি অঞ্চলে হেব্বি গরম পড়ে, বইতে পড়েছিলাম স্যার। তাই বুঝি? সূর্যের তাপে বালি গরম হলে আর দেখতে হবে না, তাই তো মরুভূমি অঞ্চলে। আর বলতে হবে না স্যার, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই চল তোরা, চল। আমরা যাচ্ছি স্যার। যত সব উচ্চিংড়ের দল। এইখানেই হবে গলদপুরের মরুভূমি। রাজস্থানের মতো? হ্যাঁ রে, আমাদের এই গলদপুরে রাজস্থানের মতন মরুভূমি অঞ্চল বানাতে হবে। তাহলে দেখবি সূর্যি মামা গলদপুরকে রাজস্থান ভেবে তাপ বাড়িয়ে দেবে। উপর থেকে তো সব মরুভূমি একই রকম লাগে। আরে নন্দ ভন্ড গুলটে বাবুর দল বল স্কুল মাঠে কি করতেছে? খোঁজ নেওয়াটা জরুরি মনে হচ্ছে। যাই তো। কিন্তু মরুভূমিতে তো বালি থাকে গুলটে মামা, এত বালি তুমি পাবে কোথায়? সাধনদার ইট বালি সাপ্লাইং এর ব্যবসা আছে না? হ্যাঁ তো, সাধনদাই বালি সাপ্লাই দেবে। 100 গাড়ি বালি এনে এখানে ফেললেই মাঠটা পুরো ভরে যাবে। বালির পাহাড় তৈরি করতে হবে। কেন? এই মাঠে গুলটে বাবু আপনি বালির ডিবি তৈরি করবেন কেন? গুলটে মামা বলছে এই মাঠটাকে মরুভূমি বানাবেন ওরা। কি সাংঘাতিক কথা গো! আমাদের এই গলদপুরে মরুভূমি হবে গো। ডালিপাড়ি তো উট দরকার হয়ে পড়বে। উট কোথায় পাবে সে খেয়াল কি তোমাদের আছে? নরাদা ঠিকই বলেছে গুলটে মামা, তুমি উট কোথায় পাবে? ভাড়া করে নিয়ে আসবো। দরকার হলে রাজস্থান থেকে 2-5টা উটকে ভাগিয়ে নিয়ে চলে আসবো আমরা।
তখন দেখবি কি গরমটাই না পড়ে। ঢিলাকে বল কেল্লাফাতে হয়ে গেছে। কিন্তু সাধনদা কি এত বালি দেবে? অনেক টাকা লাগবে তো গুলটে মামা, কোথায় পাবে এত টাকা? কেন দুধ বেচে? মানে ওরে গলদপুরের উটস্য বলদের দল, এই মরুভূমিতে যে উটগুলো চড়বে সেই উটগুলো তো দুধও দেবে নাকি? আমি উটের দুধের স্পেশাল চা বানাবো, কাপ প্রতি 10 টাকা করে দাম ফেলবো। উফ, ভাবলেই না কেমন 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 লাগছে। কি সিন! আমরা গলদপুর মরুভূমিতে উটের পিঠে চড়ছি। উফু, উটের পিঠে চড়ছি। গুলটা মামা তুমিও চড়ো। আসুন আসুন, উটের দুধ 500 টাকা লিটার মাত্র। 500 টাকা মাত্র, 500 টাকা। গরু ছাগল নয়, একেবারে মরুভূমির উটের দুধ। এই দুধ খেলেই উটের মতো জল খেতে হবে না। দুধ খান, শুধু দুধ। এই ভেন্ডি, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি স্বপ্ন দেখছিলাম রে। কিন্তু এই মাঠে মরুভূমি বানিয়ে উট চড়াতে গেলি পরে তো হেড স্যার বাবুর পারমিশন লাগবে। সেই সব নিয়ে ভাবিস না তো নরা। একবার যদি তুই হেড স্যারকে গিয়ে মরুভূমির কথাটা বলিস না, দেখবি হেড স্যার কেমন তোকে কোলে তুলে নিয়ে নাচছে। প্লেনিং দিলেন আপনি, আর হেড স্যারে গিয়ে বলবো আমি। নরা, তুই কি উটের দুধের চা বেচতে চাস? তা সে কে না চায়? এ তল্লাটে আমি ছাড়া উটের দুধের চা আর কে বেচবে শুনি? তাহলে তুই হেড স্যারের পারমিশনটা গিয়ে জোগাড় কর, আমরা উট জোগাড় করছি। চল রে পাঁচু, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, চল চল। হ্যাঁ হ্যাঁ যাই না দাদা, তুমিও যাও। কার উট কে চড়ায় হরি বল। কি গো, নরদা দেখছি এখনো আসছে না। তুমি গেলেই মনে হয় ভালো হতো। ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা দেখে তারপর না হয় আমি যাব। ওই দেখো নড়াদা আসছে। সর্বনাশ হয়ে গেছে গো, যারে বলি সারে সর্বনাশ। আরে কি হয়েছে বলবে তো? তোমরা এক্ষুনি পালাও গো। আজকে আর হেড স্যার বাবু বলো হরি দারোগা বাবুরে না, সদরে বড় থানায় কমপ্লেন করতেছে। কার নামে? উঠে? আরে না না, একেবারে ডিরেক্ট আপনার নামে গো, পুলিশ আসলো বলে। পাঁচু, এই নরা এসব কি বলছে রে? বড় থানা মানে? আমি গেলুম রে। যা এই যা, উটের দুধ খাওয়াতে হবে বলে মনে হচ্ছে, হরি বল। আমি কোথায়? আমি কোথায়? তুমি বাড়িতেই। আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরল গুলটে মামা। হ্যাঁ, হেড স্যার বলেছে জ্ঞান ফিরলেই খবর দিতে। কেন রে, উটের দুধ নিয়ে আসবে নাকি? না গো, সদরের বড় থানা থেকে পুলিশ আসবে তোমাকে ধরতে। এসব কি কথা? হারাধন বাবু 10,000 মাসের অর্ডার দিয়ে ফেলেছে, সেই টাকাও তোমাকেই দিতে হবে, না হলে মামলা করবে বলেছেন। উনি বাবা রে, পাঁচুরে, হেড স্যারকে গিয়ে বল গরমের ছুটিটাই তুলে দিতে। আমি গেলুম রে। তাও হেড স্যার মনে হয় তোমাকে ছাড়বে না। হেড স্যারের পুলিশ আমাকে ধরতে এলে বলিস, আমি রকেটে চেপে সূর্যিতে চলে গেছি। গুলটে মামা কি জয়! আমি আবার 10 বছরের জন্য অজ্ঞান হলুম রে। গুলটে মামা। পাঁচুটাও আড্ডায় অ্যাবসেন্টিং করছে, এখনো পাত্তা নেই। পাঁচুটা মনে হয় আজকে আড্ডায় আসবে না। হোয়াট? কি হয়েছে কি পাঁচুর? হ্যাঁ, পেট ছেড়েছে নাকি? ওর যা লাইট পেট, কিছুই তো খেয়ে সহ্য করতে পারে না। না গো, পাঁচুর বাবা ঘটকালি করে একটা সাইকেল উপহার পেয়েছে। পাঁচু এখন সেই সাইকেল চড়ে বেড়াচ্ছে। সাইকেল? ষষ্ঠীচরণ পুরোহিত ঘটকগিরি করে সাইকেল পেয়ে গেল? হ্যাঁ গো, ওই তো পাঁচু আসছে। আসতে দে ওকে। সরি গো গুলটে মামা, একটু দেরি হয়ে গেল। আসলে স্টপ! লজ্জা করে না তোর পাঁচু? হ্যাঁ, আড্ডায় আমি তোকে খুব ভালো স্টুডেন্ট বলে জানতাম, আর সেই তুই কিনা আড্ডায় ফাঁকি দিয়ে সাইকেল চড়ে বেড়াচ্ছিস। ও খবরটা পেয়ে গেছো? কি করব, নতুন সাইকেল দেখে লোভ হলো। ছি পাঁচু, ছি।
ছি ছি। চুপ কর ঘটনা, আমি এই দলের লিডার উপস্থিত থাকতে তুই ছিছি করার কে রে? না না তুমি বলো গুলটে মামা, ছি ছি। হ্যাঁ ছি ছি। পাঁচু, তুই শেষ পর্যন্ত একটা ভেরি সামান্য সাইকেলের লোভে পড়লি। ইয়ে মানে একেবারে নতুন সাইকেলটা পেলাম তো, বাবা ওই দিনু জেঠুর মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছেন, তাই ওটা দিনু জেঠু বাবাকে উপহার দিয়েছেন। ছি ছি। আবার ছি ছি। এত ছিছি করার কি হলো? এখানে কার বাবার সাইকেল আছে শুনি? ঘটগিরি করে সামান্য একটা সাইকেল, তাও আবার 2 চাকার। 3 চাকার হলে ওটা রিক্সা হয়ে যাবে গুলটে মামা। শুধু সাইকেল না, সঙ্গে 5,000 টাকাও পেয়েছে। ছি 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 ছি। এবার 4 বার ছিছি বললো। রে গলদপুরের সামান্য 2 চাকার বলদ পাঁচু, আমি ঘটকগিরি করে কি কি পেতুম জানিস? সোনা দানা মণি মুক্ত হিরে জহরত ফহরত লহরত, কত বলবো। একবার তো গোটা একটা রাজ্যই উপহার পেয়ে গেছিলাম, নিলাম না। কেন কেন? রাজা হব না তাই। ওরে ঘটকগিরি একসময় আমার জাত পেশা ছিল রে। তুমিও ঘটক ছিলে গুলটে মামা? অলবাদ ছিলাম, একেবারে যাকে বলে রাজ ঘটক। কেসটা কি গো, একটু খুলে বলো না গুলটে মামা। অনেক দিন আগের কথা রে, ইংরেজরা তখনও আমাদের দেশটার খোঁজ পায়নি। তোমার বয়স কত গুলটে মামা? ঘটনা শুরুতেই ব্যাগরা দিবি না বলে দিলুম। আহ ঘটন, চুপ কর না। হ্যাঁ, তারপর তারপর তুমি বলে যাও গুলটে মামা। আমি তখন নামজাদা ডাক সাইটে ঘটক, বুঝেছিস? দেশ বিদেশে এই গুলটে ঘটককে তখন লোক এক ডাকে চেনে। দিনে অন্তত 2টো বিয়ে না দিয়ে জলই স্পর্শ করতাম না। জয় গুরু। তারপর একদিন হঠাৎ ডাক পড়লো উৎপিণ্ড দেশের রাজা শ্রী ভূষণ্ডের কাছ থেকে। উৎপিণ্ড দেশ? সেটা কোথায় গুলটে মামা? পাঁচু, ঘোতনটা কিন্তু আবার ব্যাগড়া দিচ্ছে। আহ ঘটন, তুমি বলো তো গুলটে মামা। রাজার ডাক বলে কথা, ফেলাও যায় না। এদিকে হাতে তখন 50টা বিয়ে দেওয়া বাকি, অনিচ্ছা সত্ত্বেও গেলাম, বুঝলি? তারপর? আমাকে দেখে রাজা তো একেবারে হাঁপ ছেড়ে বাঁচলো। গুলটে চরণ, তোমায় আমি ছাড়বো না। না ছাড়লে আমি যে নড়তে চড়তে পারবো না রাজামশাই। গুলটে চরণ ঘটক, আমি বিয়ে করব। আপনার তো অলরেডি 5 জন রানী আছে রাজামশাই। না না, আমি আরো বিয়ে করব, আরো 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 আরো। আমি প্রতি মাসে একটা করে বিয়ে করতে চাই গুলটে ঘটক। কেন রাজামশাই, জেনে শুনে কেন অশান্তি ডাকছেন? না, আমার শত্রু দেশ ওই হুড়ুমতালের রাজার 170টা রানী, আমি ওকে হারাতে চাই। আপনার রাজপ্রাসাদে হুড়ুমতাল লেগে যেতে পারে রাজামশাই, তখন কিন্তু আপনি আমাকে কিছু বলতে পারবেন না। আমি কিছু শুনতে চাই না, আজ থেকে তুমি আমার রাজ ঘটক। যাও যাও, কাজে লেগে পড়ো। জয় গুলটে মামাকে। তারপর 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 আর কি, শুরু হয়ে গেল এই গুলটে ঘটকের খেল। মানে ভেরি ইজিক্যালি সোজা, প্রতি মাসেই ওই ভূষণ্ডী রাজার একটা করে বিয়ে দেওয়া স্টার্ট করলাম। জয় গুরু। আশেপাশের কোনো রাজ্যের রাজকন্যাই বাদ পড়লো না, বুঝেছিস? আসলে সব বাপের মেয়েরাই চাইতো মেয়ের বিবাহ এই গুলটে ঘটকের হ্যান্ডেই হোক। নামের একটা ব্যাপার আছে না। শেষ পর্যন্ত কটা বিয়ে দিলে? 9 করে 16খানা বিয়ে দিয়েছি। রাজামশাইও খুব খুশি হয়ে বস্তা বস্তা হিরে জহরত মণি মুক্ত শক্ত পোক্ত সব দিচ্ছে। মাত্র 16টা? আরে তারপরেই তো লাগলো গন্ডগোল। গন্ডগোল? ভেরি ক্যালটাবুলাস টাইপের গন্ডগোল। রাজামশাইয়ের তখনও পুরনো 5 জন আর নতুন 16 জন, মোট 37 জন রানী। 16 5 37? কবে হলো গুলটে মামা? আবার ব্যাগড়া দিচ্ছে গতনটা। এই তোর এই ব্যাগড়া দেওয়া স্বভাবটা ক্রমেই খুব ঝগড়ামেন্টিক হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। কিন্তু ওরে ব্যাগড়া দেওয়া বলদ ঘটন, গন্ডগোল ভালো করে গোল পাকাতে পাকাতে বাকি বিয়েগুলো দিয়ে ফেলেছিলাম, বুঝেছিস? আমি কি বসে থাকার লোক নাকি? তাই তো তাই তো, তারপর কি নিয়ে গন্ডগোল বাঁধলো গুলটে মামা? বুঝতেই পারছিস, এতগুলো রানী একসঙ্গে থাকলে যা হয়,
রাজামশাই ভুল করে একদিন দামি একখানা হীরের আংটি মধ্যরানীকে দিয়ে ফেলেছিল লুকিয়ে। ব্যাস কিভাবে জানি বাকি রানীগুলোর কাছে খবরটা লিক হয়ে গেছিল। ব্যাস বাদলো ক্যাচাল। সব কটা রানী ওই একই রকম হীরের আংটি রাজামশাইয়ের কাছে ডিমান্ডিং করে বসলো। এদিকে ওই রকম আংটি মার্কেটে আর পাওয়া যাচ্ছে না। লেগে গেল ঝামেলা। মধ্যরানী বাদে বাকি রানীরা রাজামশাইকে ঘেরাও করলো। প্রথমে চিৎকার চেঁচামেচি, তারপর শুরু হলো হাতাহাতি। ব্যাস রানীরা সবাই মিলে রাজাকে মারছে, কোলে তুলে লোপালুপি করছে, চিৎকার করছে, আংটি চাই, আংটি চাই, আমার চাই, আমারও চাই, এই সব। জয় গুরু। রাজামশাই এমন ঠ্যাঙানি খেলো না যে ভয়ে একেবারে দৌড় দিল। কোথায়? সোজা জঙ্গলে। সেই যে গেল আর এলো না। যা, আর তোমার কি হলো? আমিও রাজঘটকের চাকরিতে রেজিগনেটিং দিয়ে চলে এলাম। কিন্তু তুমি ঘটকগিরি ছাড়লে কেন? ওরে গলদপুরের ভ্যাবলা বলদ পাঁচু, আর মেয়ে কই? আশেপাশের যত মেয়ে ছিল বিয়ে দেওয়ার মতো সবারই তো বিয়ে আমি ওই ভূষণ্ডী রাজার সঙ্গে দিয়ে দিয়েছি ততদিনে। জয় গুরু। তবে আমি ঠিক করেছি আবার আমি ঘটকগিরি শুরু করব। ওই পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিত যদি ঘটকালি করে সাইকেল পেতে পারে তবে আমি মার্কেটে নামলে দেখবি আস্ত একখানা জাহাজ পাবো। শুরু করে দাও গুলটে মামা। বিকেলে নড়ার চায়ের দোকানে মিটিং করে চা খেতে খেতে ঘোষণা করব। এখন যা যা, তোরা বাড়ি চলে যা, আমাকে একটু প্ল্যানিং করতে হবে। কি জানি আবার কি হয়। আপনি বড় নেট করে ফেললেন গুলটে বাবু। এখন আর বিয়ের জন্য ঘটকের কোনো দরকার পড়েনি। কেন এখন লোকজন কি বিয়ে করা বন্ধ করে দিয়েছে নাকি? তা কেন করবে? এখন বিয়ের পাত্র পাত্রীর যোগাযোগ সব ওই খবরের কাগজের মাধ্যমেই হয় গো। আপনি দেখতেছি কিছুই জানেন নে। পাঁচু, নরা কি ঠিক কথা বলছে? হ্যাঁ গো গুলটে মামা। ওই যে হরিপদ বাবু ওর মেয়ের জন্য ভালো একখান ছেলের খোঁজ এই এখানে এই আমার চা খেতি খেতি খবরের কাগজেই পেতম পেয়েছিল। ছেলে ও মা পাস, বয়স 38, সরকারি চাকরি। ও মা পাস মানে? আরে উচ্চ মাধ্যমিক গো, সে আপনি জানবেন নে। আপনি তো ক্লাস 8-এ ডবল ফেল মেরে স্কুল ছেড়েছে। আমার উপর রাগ দেইকে কোনো লাভ নেই। তার থেকে বরং গ্রামের দিকে যে আপনার ঘটকালি ব্যবসা শুরু করেন, তাতে কিছু ফল পাবেন বলে মনে হয়। ঠিক আছে, আমিও তোকে বলে দিলুম নড়া, এ তল্লাটের 1 নম্বর ঘটক না হয়ে আর তোর দোকান মুখ হব না। এই চল তোরা। হয়ে গেল, চল রে। ভগবান যা করেন তা দেখতেছি মঙ্গলের জন্য করেন। হরি বল। নরদা কিন্তু ঠিক কথাই বলেছে গুলটে মামা, তুমি খামোকা রাগ করছো। পাঁচু, তোর বাবার সাইকেলটা কাল সকাল হলেই আমাকে দিয়ে দিবি। কেন? আমি ওই আউশপল্লী গ্রামে যাব। মার্কেটটা আমাকে নিজে ঘুরে দেখতে হবে। দেখবি আমি কেমন বলে বলে বিয়ে করাবো। জয় গুরু। নড়ার থোঁতা মুখ ভোঁতা করতে আমিও জানি। ঘটক চাই, ভালো ঘটক আছে। ঘটক চাই, ঘটক। ঘটক চাই, ঘটক। ছেলে মেয়ের বিয়ে দিতে হলে চলে আসুন। আমি বিদেশি ঘটক, আমি বিদেশি ঘটক। ও কাকা, আপনার ছেলে না মেয়ে? 3 খান মেয়ে গো। কি কাণ্ড, মেয়েগুলোর তো বিয়ে দিতে হবে। কেমন ছেলে পছন্দ কাকা? আমার তো ইচ্ছে শহরের ছেলের সঙ্গে মেয়েগুলোর বিয়ে দেব। আরে কি কাণ্ড, আগে বলবেন তো কাকা। ঠিক আছে, সব হয়ে যাবে। 3টে ভালো বিদেশি শহরের ছেলে আছে। তা বাবা তুমি কে হে? এই গায়ে তো তোমাকে আগে দেখিনি। কাকা, বিদেশ থেকে আমি এসেছি। এই গ্রামে নাকি অনেক মেয়ের বিয়ে হচ্ছে না ভালো ছেলের অভাবে। বিদেশি ঘটক আমি। চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কাকা, আপনার মেয়ে 3টের বয়স কত? একটা তো বাবা 4 ক্লাসে পড়ে, আরেকটা 2 ক্লাসে উঠেছে, আর ছোটটা তো গত মাসে জন্মেছে। কি বলছেন কাকা? এক্ষুনি মেয়ের বিয়ে দেবেন নাকি? সে আমি কোথায় বললুম, তুমি তো খোঁজ নিতে এলে বাবা, তা ভাবলুম তোমার খাতায় মেয়ে 3টের নাম তুলে রাখি। ইয়ে মানে কাকা,
মিস ইন্টারস্ট্যান্ডিং হয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, আমি বরঞ্চ যাই, পরে পরে আবার আসবো, বুঝেছেন? মেয়ে আছে? ছেলে না মেয়ে? আরে খুব ভালো পাত্র। মেয়ের বিয়ে দেবেন? ভালো ছেলে, ছেলে ইংরেজিতে কথা বলে। ছেলের ট্রান্সপোর্টের ব্যবসা, 30খানা রিক্সা আছে। কি ব্যাড টাইপের কঠিন কাজ রে বাবা। এই গাঁয়ের ছেলে মেয়েগুলো তো নিজেদের বিয়ে নিজেরাই সেটিং করে রেখেছে, এখানে আমি ফিটিং হব কোথায়? যেগুলো এখনো ফ্রি আছে সেগুলো আবার শহরে গিয়ে বিয়ে করবে বলছে। এই যে বাবা, এই শুনলাম তুমি নাকি বিদেশি ঘটক। দাদু, আপনার নাতি নাকি নাতনি? নাতিও না, নাতনিও না। বলে কার বিয়ে ঠিক করতে হবে দাদু? এই দেখো না বাবা, আমার যদি বিয়েটা দিতে পারো। ইয়ে মানে আপনি? এই কন্যার বয়স একটু বেশি হলেও চলবে বাবা, এই 25-26 বছর হলে চালিয়ে দেব। ইয়ে মানে দাদু, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনার বউ নিয়ে আসছি। এই গেলুম আর এলুম। বিদেশি ঘটক সঙ্গে সঙ্গে কাজ করে, আমাদের গায়ের ঘটকগুলো হয়েছে যত আপদ। কি অন্ধ নাকি আপনি? বিদেশি ঘটকের সাইকেল দেখতে পাচ্ছেন না? সারি বাবা, গায়ে বিদেশি ঘটক ঢুকেছে শুনে দৌড়ে আপনারে ধরতে এলাম। আমার মেয়েটারে উদ্ধার করেন ঘটক বাবু। ইয়ে মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিদেশ থেকে তো এই জন্যই আমি এসেছি। আমার মেয়ের নাম বিচলি। ভারী সুন্দর নাম তো। বয়স কত? বয়স বেশি না বাবা, তবে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ভারী সুলক্ষণা মেয়ে আমার। আপনার মেয়ের কোনো ছবি আছে? ছবি তো তোলা হয়নি, তবে বাবা তুমি যদি নিজের চোখে একটিবার দেখো তোমারও পছন্দ হয়ে যাবে। ইয়ে আমি তো বিয়ে করব না, মানে বিদেশের এই সব নিয়ম আছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন চলুন আপনার মেয়েকে দেখেই আসি। চলো বাবা, ওই দিকে আমার বাড়ি। এসো বাবা এসো, মেয়ে আমার বাড়ির পেছনেই আছে। ও, অনেক কাজকর্ম করে বুঝি। ডাকুন ডাকুন দেখি, কোথায়? আরে কোথায় আপনার বিজলিকে দেখতে পাচ্ছি না তো। ওই তো বাবা আমার বিচলি। গরু একেবারে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি ওরে। হ্যাঁ বাবা, তোমারই আমি ছাড়বো না বাবা। আরে ভাইটু, কি ক্যালটাবুলাস গ্রাম রে বাবা, গরুকে বিয়ে দিতে বলছে। এই গ্রামে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না মনে হচ্ছে। ঢুকে আমাদের বাজার খারাপ করছে। আমরা এত ঘটক থাকতে তুই কেড়ে হতচ্ছাড়া। বাবার নতুন সাইকেলটার তো 12টা বাজিয়ে দিলে উল্টো বাবা। তোমার জন্য বাবার কাছে এবার ধোলানি খেতে হবে। আর ওদিকে যে আমি ধোলা, ইয়ে মানে স্পিডে সাইকেল চালিয়ে আসলাম, সেটা তো বললি না। ওই গ্রামে যে এত ঘটক জমা হয়ে রয়েছে সেটা তো আমাকে আগে বলবি। সবকটা আমাকে দেখে ভয় খেয়ে গেছে। হ্যাঁ, আর তুমি ওদের দেখে ঘটনা মুখ সামলে টক্কর বলে দিলাম। কিন্তু এখন কি হবে? নরাদার থোতা মুক্ত আর ভোঁতা করা হলো না। তুমি তো চ্যালেঞ্জিং হেরে গেলে গুলটে মামা। ব্রেন্ডি, এই গুলটে গুহ কোনোদিন চ্যালেঞ্জিং হারে না, এই তোকে আমি বলে দিলুম। সে তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, দেখতে যা। আমি ভাবছি আর বেপাড়ায় গিয়ে ঘটকালি করব না, এই গল দুপুরে এই বউনি করব। ও তাই বুঝি? উল্টো মামা, এই দেখো তাহলে, ইনি হলেন মালতী দেবী। হোয়াট ইজ মালতী দেবী? বাবার কাছে এই ছবিটা অনেক দিন ধরে পড়ে আছে।
অনেক চেষ্টা করে ওনার বিয়ে দেওয়া যাচ্ছে না। বয়স ওনার 56। কেন? ওনার কি একটা মুদ্রা দোষ আছে। মুদ্রা দোষ মানে ব্যাড দোষ? হ্যাঁ, কি একটা জানি আছে। সে তো তোদেরও আছে, তার জন্য কি বিয়ে হবে না? ওই মালতী দেবীর বিয়ে আমি দেব। বিয়ের পাত্র কোথায় পাবে? এই গলতপুরে বিয়ের পাত্রের কি অভাব আছে নাকি? শোন, আমাদের এমন কাউকে ফিট করতে হবে যার বয়স পেরিয়ে গেছে, আর বিয়ে হবার আশা নেই। মানে? আরে হ্যাঁ রে কচি বলদ পাঁচু, হ্যাঁ। লাস্ট টাইম ডিসকাউন্টে কেমন হুড়োহুড়ি পড়ে যায় দেখিস না? বুঝেছি। কিন্তু এমন পাত্র আমাদের গলতপুরে কে আছে গুলটে মামা? কেন? আমাদের হেড স্যার শ্রীমান নটেশ্বর সরেখেল। হ্যাঁ রে, গলদপুরের অবিবাহিত বলদগণ, হ্যাঁ। এবারে চল। হয়ে গেল। তোর এত বড় সাহস! স্যার, আপনার লাস্ট চান্স কিন্তু। এ সুযোগ আপনি হারাবেন না স্যার। কি নাম বললি? মালতী। মালতীবালা সুন্দরী, বয়সে সবে মাত্র 51। আপনার তো 61। একেবারে একে একে মিলে যাচ্ছে। মা পাস। রন্ধনে পটিয়সী, বুঝেছেন? মালতী দেবী একজন খুব ভালো হেড স্যার খুঁজছেন স্যার। তাই বুঝি? তা উনি এখনো বিয়ে করেননি কেন? আপনার জন্য স্যার, বললাম না উনি খুব ভালো। ঠিক আপনার মতো লম্বা চওড়া, মাথায় ঘন চুল, আলস পুরুষ একজন ভালো হেড স্যার খুঁজছেন স্যার। আচ্ছা, ওই মা পা এর মানে কি? উচ্চ মাধ্যমিক স্যার। অনেক উচ্চ স্যার, অনেক উচ্চ পর্যন্ত পড়াশোনা করেছে স্যার। স্যার রাজি হয়ে যান। নয়তো ওই ঝোলা গোবিন্দ, মানে গোবিন্দ বাবুর কাছে যাব আমরা। উনিও তো বড় একা, কতদিন ধরে আমাকে ধরেছেন। না না না, আমিও একা। তোরা ওই মালতী দেবীকে খবর পাঠা, আমি আগে ওনাকে দেখতে যাব। সঙ্গে পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত মশাইকেও পাঠাবো। স্পটেই বিয়ে দিয়ে দেবো। বলা যায় না কখন মালতী দেবী ফসকে যায়। হ্যাঁ, ওনার যা ডিমান্ডিং বেড়েছে না। আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই যাব। তোরা ব্যবস্থা কর। 5000 স্যার। মানে? আমার ঘটক ফিস, কত ব্যবস্থা করতে হবে। মালা কিনতে হবে, টোপর কিনতে হবে, ফুল প্যাকেজ স্যার। মালতী দেবী শুদ্ধ আপনাকে বাড়িতে পৌঁছে দেবো স্যার। ও, তোরা আবার এই ব্যবসাও শুরু করেছিস? আমি তো ভেবেছিলাম আমার উপকার করতে চাস বোধহয়। ঠিক আছে, আগে আমি গিয়ে দেখা করি, তারপর সব ঠিক থাকলে তখন টাকা। ঠিক আছে, তাহলে আজ বিকেলেই কিন্তু ওনার ঠিকানাটা আপনাকে আমি ফোনে বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, মানে বলছিলাম এখন 1500 টাকা অ্যাডভান্স হবে স্যার? না, হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আসছি তবে। মালতীবালা সুন্দরী, নামটা মনে থাকে জানো স্যার? বাবা তো ঠিকানা বলে দিয়েছে, বললো আশা খুবই কম। কি জানি কি হয়। চমকার পাঁচু, 5000 টাকা। ওই মালতী দেবীর কাছ থেকেও 5000 নেবো। 10,000। এত টাকা দিয়ে আমরা কি করবো রে? আগে বিয়েটা তো হতে দাও। আরে হবে রে হবে, লাস্ট মিনিট সেল। 61 আর 51, বিয়ে না হয়ে কোথায় যায়? হ্যাঁ, হেড স্যার কেমন ছবিটা যত্ন করে পকেটে রাখলো দেখেছিস? ওই যে ওই যে ওই যে, ধর 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 ওটাকে ধর। কেস গন্ডগোল, পালাবে। আমি তো জানি না কেন আমি তাড়া খাচ্ছি রে। ওরে বাঁচাইয়ে, হত সারা পাজি, ধর ওটাকে। উল্টে মামা। স্যার কেন এত খচে গেল রে? তোমাকে বলেছিলাম না ওই মালতী দেবীর একটা মুদ্রা দোষ আছে, তুমি তো শুনলেই না। ও ও, কি দোষ রে? আরে চোখ মারার দোষ। হ্যাঁ গো, বাবা বললো হেড স্যার গিয়ে যেই মালতী দেবীর সামনে বসেছে, ব্যাস মালতী দেবীর শুরু হয়ে গেছে। কি
উনি সব কি করছেন? ওই ওই আবার একই একই আমি হলাম গিয়ে একজন হেড স্যার, আর আমাকে কি না উল্টে উল্টে তোকে আমি ছাড়বো না তোকে। সত্যি ভেরি ব্যাড দোষ রে। আমি আর ঘটগিরি করবো না রে ভাই যুগন। তাহলে তুমি কি করবে? ভাবছি এখন থেকে অন্যের বিয়েতে সানাই বাজাবো। হ্যাঁ রে। জয় গোলটে মামাকে জয়। ওরে বাবা রে, ও বাবা, ও পিসিমা,